Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারে এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার এই যে তোমাদের পার্টটা রয়েছে এই পার্টটার মধ্যে থেকে তোমরা জানো আমি জ্যাকোবিয়ান এজ যেটা রয়েছে সেই জ্যাকোবিয়ান এজ নিয়ে কিন্তু আলোচনা করছি বিস্তারিতভাবে। দেখো তোমাদের জ্যাকোবিয়ান এজের মধ্যে তোমাদের এই যে জ্যাকোবিয়ান এজে যে ড্রামাগুলো যে ছিল না, শেক্সপিয়ারের বিভিন্ন ড্রামাগুলো, অন্যান্য রাইটার্সের যে বিভিন্ন ড্রামাগুলো যেগুলো জ্যাকোবিয়ান এজে ক্রিয়েট করা হয়েছিল, সেই ড্রামাগুলোর ফিচার্স কি ছিল, অ্যাকচুয়ালি সেই ড্রামাগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, ঠিক আছে, কি মানে সেই ড্রামাগুলোর মধ্যে থিম কি ছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এখন মাথার উপর দিয়ে যদিও যাচ্ছে, ক্লাসটা শেষ হতে হতে কিন্তু আর মাথায় কনফিউশন থাকবে না সেই সময়কার ড্রামাগুলো কিভাবে লেখা হতো সেটা নিয়ে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। দেখো কি বলেছে, আমি সর্বমোট তোমাদের 9টা ফিচার্স এখানকার বলবো, ঠিক আছে। হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার জ্যাকোবিয়ান এজ কিন্তু আমি তোমাদের ভিডিওটা করেছি, সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে তারপরে এই ভিডিওতে আসো, নাহলে বুঝতে পারবে না। দেখো কি বলেছে, এই যে জ্যাকোবিয়ান এজে যে ড্রামাগুলো পোয়েটসরা লিখতেন, জ্যাকোবিয়ান এজটা শুরু কবে হয়? জ্যাকোবিয়ান এজটা শুরু হয় তোমাদের 1603 যখন কুইন এলিজাবেথ মারা যান। সেই সময় স্কটল্যান্ডের, ঠিক আছে, যে রাজা তাকে এখানে নিয়ে আসা হয়, ঠিক আছে, এবং স্কটল্যান্ডের রাজাকে এখানে নিয়ে আসার পরে এখানে কিন্তু তাকে মানে ইংল্যান্ডের ক্রাউনে তাকে যে ইংল্যান্ডের সিংহাসনে বসানো হয়। এই সময়ে এলিজাবেথের সময় এই যে ড্রামাগুলো ছিল না, যে ড্রামাগুলো ছিল খুব একদম মানে খুব সুন্দর সুন্দর ড্রামা সেখানে লেখা হতো, সেখানে হ্যাপিনেস ছিল সেই ড্রামার মধ্যে, সেই ড্রামাগুলো পড়লে একটা আলাদা মজা আসতো, বিউটিফুল ড্রামা ছিল। কিন্তু যখনই কুইন এলিজাবেথ মারা যান না, যখনই ইংল্যান্ডের ক্রাউনে যখন অন্য কেউ বসেন, স্কটল্যান্ডের রাজা ইংল্যান্ডের ক্রাউনে বসেন, সেই সময়টা রাজা বিশ্বাস করতেন যে রাজার যে ডিসিশন সেটাই হচ্ছে, রাজা থাকবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, রাজাকে গড ভগবান রাজাকে পাঠান, রাজার সমস্ত ডিসিশন গডের দ্বারা নেওয়া হয়, সুতরাং রাজার উপরে কথা বলা যাবে না। রাজা বিশ্বাস করতেন, রাজা এই সময়টা যেটা আছে না জ্যাকোবিয়ান এজটা, এই সময়টা ছিল একদম কেওটিক একটা সময় ছিল। কাজেই এই সময়ের যে রাইটিং গুলো আছে সেই রাইটিংস গুলো কিন্তু তেমনি ডার্ক রাইটিং ছিল। ডার্ক রাইটিং কেন বলছি আমি কথাটা? ডার্ক রাইটিং কথার অর্থ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এই ড্রামাগুলোর মধ্যে ব্লাড শেডিং সিন এখানে দেওয়া হতো। শেক্সপিয়ার বিভিন্ন প্লেসগুলো এই সময় যেগুলো প্লেস লিখেছেন সবগুলোর মধ্যে রিভেঞ্জ একটা প্রাইমারি থিং ছিল। এখানে কি বলেছে, ডার্ক অ্যান্ড সিরিয়াস টোন। এই যে ড্রামাগুলো ছিল এই ড্রামাগুলোর টোন ছিল ডার্ক, সিরিয়াস ছিল। এটা কিন্তু এলিজাবেথের সময় যে ড্রামাগুলো লেখা হতো কুইন এলিজাবেথের সময় সেই ড্রামার মতো ছিল না। এই ড্রামাগুলো ছিল ডার্ক, blood shedding scene everywhere, bloods are scattered everywhere, সমস্ত জায়গায় দেখো ব্লাড পড়ে আছে। কি বলেছে দেখো, জ্যাকোবিয়ান ড্রামা মুভড away from the bright optimism of Elizabethan plays। এটাকে কিন্তু কন্ট্রাস্ট করেছে, এলিজাবেথের এজের যে প্লেস গুলো ছিল, ড্রামাগুলো ছিল, সেটার অপোজিট কিন্তু এখানে ড্রামাগুলো ছিল। It showed the dark side of life, লাইফের যে ডার্ক সাইড, সেই ডার্ক সাইডটাকে এটা শো করে। মার্ডার, বিট্রেয়াল, গ্রিড, লোভ এবং করাপশন এই সমস্ত জায়গা ইয়ের মধ্যে কিন্তু ছিল। সিংহাসন পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু রাজা একে মারছে, ওকে মারছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই প্লেসগুলো লেখা হতো। এটা একটা
ঠিক আছে, কনস্ট্যান্ট প্লটিং, এর বিরুদ্ধে ষড়যন্ত্র, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র, যেগুলো যে এখন তোমরা সিরিয়ালে যেগুলো দেখো, স্টার জলসা, ধুমতানা এদিক ওদিক, এই সমস্ত জিনিস কিন্তু সেই সময় যে ড্রামাগুলো ছিল সেই সমস্ত ড্রামাগুলোর মধ্যে দেখা যেত। সেকেন্ড যেটা ক্যারেক্টার রেস্ট্রিক্ট ছিল, সেকেন্ড যেটা ফিচার ছিল, সেটা হচ্ছে পপুলারিটি অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। এই সময় না রিভেঞ্জ ট্র্যাজেডিটা পপুলার হয়ে যায়। রিভেঞ্জ ট্র্যাজেডি যেখানে ব্লাড শেডিং সিন হবে, এখানে ওর বিরুদ্ধে রিভেঞ্জ নেবে, এর থেকে ও রিভেঞ্জ নেবে, এই সমস্ত রিভেঞ্জ ট্র্যাজেডিগুলো কিন্তু ফেমাস হয়ে যায় এই সময় জ্যাকোবিয়ান এজে। One of the most famous type of Jacobean plays where revenge tragedy. The hero or sometimes the villain seeks revenge. Hero revenge নেয় ভিলেনের থেকে, অথবা কোনো সময় আমাদের দেখা যায় ভিলেন হিরো থেকে রিভেঞ্জ নিতে লেগে যায় এই সময়টাতে, লিডিং টু ব্লাডশেড অ্যান্ড ডিস্ট্রাকশন। বলছে থিঙ্ক অফ দ্য হোয়াইট ডেভিল, ঠিক আছে, আর থমাস মিডলটনের যে দ্য রেভেঞ্জার্স ট্র্যাজেডি যেটা রয়েছে, এই ট্র্যাজেডিগুলো কিন্তু সেই সময়কালে ফেমাস ছিল। এগুলো হচ্ছে দুটো ইয়ের নাম, সেই সময়কার ওয়ার্কের নাম দুটো। হ্যাঁ, দিস প্লেস আর ফুল অফ মার্ডার অ্যান্ড শকিং টুইস্ট। এই সময় এই দুটো যেটা রয়েছে আমি বললাম, একটা থিঙ্ক অফ দ্য হোয়াইট ডেভিল আর হচ্ছে দ্য রেভেঞ্জার্স ট্র্যাজেডি যেটা রয়েছে তোমাদের, এই দুটোর মধ্যে কিন্তু মার্ডার শকিং টুইস্ট কিন্তু এখানে কিন্তু ছিল। থার্ড যেটা রয়েছে, এখানে কিন্তু প্লটগুলো ছিল যেগুলো ছিল কমপ্লেক্স কিন্তু ছিল, প্রচুর প্লটগুলো। প্লট ওয়্যার ফুল অফ ডিসগাইজ, মিস্টেকেন আইডেন্টিটি, সাব প্লট, প্লটের আন্ডারে আর একটা প্লট হয় না, আমরা মুভিতে দেখি এক সাইডে দুটো যদি হিরো থাকে, এক সাইডে একটা হিরো একরকম ভাবে আমরা মুভিতে দেখি, আর এক সাইডে এই হিরোটা অন্যরকম ভাবে তার জীবনযাপন। এখানে দেখো প্লটের উপরে প্লট, সাব প্লট কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই সময় সমস্ত জায়গায় কিন্তু সাব প্লট ছিল, এবং এটার ফলে কি হতো, এই যে অডিয়েন্সরা যেগুলো ছিল, অডিয়েন্সরা কিন্তু ফোকাস ভালো করতে পারতো, ফোকাস হয়ে থাকতো এবং কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স তাদের লাগতো কিন্তু এই সময়। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়েলিস্টিক অ্যান্ড ক্লিনিক্যাল যে ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, সেই ক্যারেক্টার কিন্তু এখানে দেখা যায়। ক্যারেক্টার্স ওয়্যার শোন উইথ হিউম্যান উইকনেসেস। দেখো এখানে কিন্তু এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই ক্যারেক্টারগুলোকে এক্সাজারেট ভাবে কিন্তু দেখানো হয়নি। একটা ভিলেন, একটা হিরো, আগে কি হতো, একটা হিরোকে একদম আইডিয়াল একটা হিরো বানিয়ে রাখা হতো, যার কোনো ফ্ল নেই, কোনো কিছু নেই। কিন্তু একটা মানুষ হিসেবে তুমি যদি জন্মগ্রহণ করো, একটা পিঁপড়া হলেও তো মারবা, পাপ তো তোমার হবে, তোমার যেমন স্ট্রেংথ থাকবে তেমন তোমার উইকনেসেসও থাকবে। কিন্তু সেই সময় এলিজাবেথের সময় কিন্তু হিরোজ যারা ছিল তাদেরকে কিন্তু এক্সাজারেট ভাবে দেখানো হতো, কিন্তু এই জায়গাটাতে এই যে জ্যাকোবিয়ান এজ, এই জ্যাকোবিয়ান এজে কিন্তু সেটা দেখা যায়নি। হিরোজ এবং ভিলেন্স যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, সেই ক্যারেক্টার্সের যে ফ্লসগুলো রয়েছে, সেই ফ্লসগুলো কিন্তু এখানে সমানভাবে দেখানো হয়েছিল। 5 নম্বর যেটা রয়েছে, ভায়োলেন্স অ্যান্ড হরর। দিস প্লেস ডিড নট শাই অ্যাওয়ে ফ্রম দ্য শোয়িং দ্য ডেথ অন স্টেজ। এই যে পার্টিকুলার যে ড্রামাগুলো ছিল, প্লেসগুলো ছিল, এই পার্টিকুলার প্লেসে তারা ভয় পেত না। অন স্টেজ একদম মার্ডার করে দিল, অন স্টেজ মার্ডার করলো, অন স্টেজ ব্লাড শেডিং হচ্ছে। এই সমস্ত যে ড্রামাগুলো ছিল, এই সমস্ত ড্রামাগুলোর মধ্যে কিন্তু ভায়োলেন্স এবং হরর কিন্তু এই সমস্ত ড্রামাতে কিন্তু ছিল। বোঝা গেল? এখানে কি বলেছে দেখো, একটা ভালো লাইন, ইভেন সিনস অফ ম্যাডনেস ওয়্যার প্রেজেন্টেড ইন ডিটেইল টু শক দ্য অডিয়েন্স, ইন অর্ডার টু শক দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে শক করার জন্য এই সমস্ত জিনিস কিন্তু করা হতো। বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে, 6 নম্বর, মোরাল কনফিউশন। এখানে একটু কি বলবো, নাম্বারিং মিস্টেক হয়েছে, 6, 7, 8, 9টা, হ্যাঁ 9 নম্বর। Moral confusion. In Jacobean drama, the line between good and evil was often blurred. বলছে এই যে আমরা কি জানি এখন, ভিলেনের কাজ করবে, হিরোর কাজ করবে। হিরো মানে
তার মধ্যে সমস্ত ভালো গুণগুলো থাকবে, ভিলেন মানে তার মধ্যে সমস্ত খারাপ গুণগুলো থাকবে। কিন্তু এই সময় জ্যাকোবিয়ান এজের মধ্যে এই যে লাইন, হিরো আর ভিলেনের মাঝখানে যে লাইন, সেই লাইনটা কিন্তু অনেক সময় ব্লার হয়ে যায়। ব্লার মানে কি, এই ভিলেনের মধ্যেও কিন্তু খারাপ গুণগুলো থাকে, হিরোর মধ্যেও কিন্তু খারাপ গুণগুলো থাকে। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করার কিন্তু এই সময় কিন্তু অসম্ভব হয়ে উঠেছিল। বোঝা গেল? বোঝা যাচ্ছে? ওকে, আমরা ম্যাকবেথের মধ্যে দেখি, আমরা তাই না, ম্যাকবেথের মধ্যে দেখি কিং ডানকানকে মেরে দিল, কিং ডানকানকে মেরে তিনি হয়ে গেলেন রাজা, তাই না? এই সমস্ত জিনিস আমরা ম্যাকবেথের মধ্যে দেখতে পাই। তো এই জায়গাটার মধ্যে কি বুঝতে পারছো যে হিরো যে কিনা ডানকানের সব থেকে বিশ্বস্ত একটা আর্মি সোলজারের মধ্যে একজন ছিল, সেই কিনা লাস্টে কি করলো, এই কিং ডানকানকে মেরে ফেললো। তাহলে এই হিরো আলটিমেটলি কিন্তু তার মধ্যে ভিলেনের যে রোলসগুলো কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসে। বোঝা গেল? চলো 7 নম্বর যেটা রয়েছে স্ট্রং উইমেন ক্যারেক্টার। এখানে কিন্তু উইমেন ক্যারেক্টারগুলো কিন্তু স্ট্রং ভাবে দেখানো হয়, তারাও কিন্তু রিভেঞ্জ নেয়, তারাও কিন্তু মার্ডার করে। 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিচ ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু পোয়েটিক যে স্টাইলসগুলো রয়েছে, পোয়েটিক স্টাইল কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে এখানে। বোঝা গেল? মানে কিছু লাইন্স এমন আমরা এখানে খুঁজে পাই যে লাইন্সগুলো খুব সুন্দর, ঠিক আছে, মিক্সড পোয়েটিক লাইন্স উইথ রিয়েলিস্টিক পোজ। দিস গেভ বোথ বিউটি, এটার মধ্যে বিউটি অ্যাড করে, এবং ন্যাচারাল স্পিচ টু ড্রামা। এই ড্রামার মধ্যে ন্যাচারাল স্পিচ এবং বিউটি দুটোই কিন্তু এইটা কিন্তু অ্যাড করে। 9 নম্বর যেটা রয়েছে রিফ্লেকশন অফ সোসাইটি। এখানে কিন্তু সোসাইটি, দেখো, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। আমি যদি এই সময় এখানে দাঁড়িয়ে যদি আমি কোনো পোয়েট্রি বা যদি কোনো ড্রামা বা কিছু একটা লিখি, কি নিয়ে লিখবো? এক তো পলিটিক্যাল ইস্যু, 2 নাম্বার লাভ, তাই না? তো এই সোসাইটির মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, যা অবজার্ভ করতে পারছি, সেটাই তো আমি আলটিমেটলি লিখবো। এমন তো কিছু লিখবো না যেটা আমি দেখতে পাচ্ছি না, মাথায় তো আসবে না সেই সমস্ত জিনিস। তো আমার সোসাইটিতে যা হচ্ছে সেটাই তো আমি আলটিমেটলি লিখবো। সুতরাং পোয়েট্রি ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ সোসাইটি। আমরা পোয়েট্রি অথবা লিটারেচার আমরা পড়বো এর জন্য, কারণ আমাদের সেই সময়কার যে সোসাইটি রয়েছে সেই সোসাইটি সম্পর্কে আমাদের জানতে হবে, তার জন্য আমরা লিটারেচার পড়ি। সো এই যে ড্রামাগুলো রয়েছে, এই ড্রামাগুলোর মধ্যে এই যে সোসাইটি, সেই সোসাইটিটাকে কিন্তু রিফ্লেক্ট করা হয়েছে কিন্তু। বোঝা গেল? সেখানকার পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইস্যুস, সোশ্যাল ইস্যুস সমস্ত কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা কি বলবো, এই যে কিন্তু এই পয়েন্টটা কিন্তু কমন একটা দেখা যায় এই পয়েন্টটা। বোঝা গেল? এই ছিল আমি তোমাদের 9টা যে কি বলবো ফিচার্স, 9টা ফিচার সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা করলাম তোমাদের সাথে। ঠিক আছে, আশা করবো ক্লাসটা ভালো লেগেছে। এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা নোটিস যেটা তোমাদের দিয়ে রাখি, তোমাদের একটা কিন্তু অফার চলছে, একদম নগণ্য, ঠিক আছে, একদম স্বল্প টাকার বিনিময়ে আমরা কিন্তু তোমাদের কোর্সটা যেটা রয়েছে সেই কোর্সটা কিন্তু তোমাদের প্রোভাইড করছি। কোর্সটার যেটা টোটাল প্রাইস রয়েছে সেটা হচ্ছে 599 রুপিস। 6টা সেমিস্টার তোমাদের পড়াবো, এর বিনিময়ে 1 টাইম তোমাদের পেমেন্ট করতে হবে। 1 টাইম 599 রুপিস। এই রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত নোটস তোমরা পাচ্ছ, সাজেশনের আর্লি অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ এই টাকার বিনিময়ে। শুধুমাত্র 1 টাইম তোমাদের পেমেন্ট করতে হবে। বোঝা গেল? এই আছে আমাদের কোর্স ফি। আমাদের টোটাল কোর্স ফি এটা হয়, অ্যাকচুয়ালি আমাদের টোটাল কোর্স ফি 1199 রুপিস, কিন্তু আমাদের যেহেতু অফার চলছে এই মুহূর্তে, সেই অফারে কিন্তু আমরা এই টাকার বিনিময়ে কিন্তু আমরা প্রোভাইড করছি সমস্ত কিছু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।